বিসমিল্লাহির রহমানির রহিম। তো পূর্ব নির্ধারিত সময় মতো আজকের আমরা এই লাইভটা শুরু করতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই লাইভ টেলিকাস্ট দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে এটা কোনো বিতর্কমূলক কোনো লাইভ না, প্লাস হলো এটা কোনো কি বলে যে ডিবেট না, কোনো কিছুই না। এটা নর্মালি একটা ইউরো এবং কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা এবং টিম বিশ্লেষণ এবং কোচ গুলো আছে দুই দলের, এবং কোপার যে দুই দলের কোচ আছে এবং প্লেয়ার আছে এদেরকে নিয়ে কিছু বিশ্লেষণ এবং কিছু প্রেডিকশন করার চেষ্টা করব আমরা এই দুইজন গেস্টের মাধ্যমে। তো আমাদের সাথে যুক্ত হয়েছে রিজওয়ান ইসলাম সাগর, আমারই ছোট ভাই, গঙ্গারামপুর। আর আছে হলো রাকায়েত খান, সেও আমারই ছোট ভাই, গঙ্গারামপুর। তো আমরা দীর্ঘ অনেকদিন যাবৎ ফুটবল ফলো করে থাকি, তো সেই জন্য আমরা আসলে অনেক সময় অনেকে ফেসবুকে দেখে আমরা তর্ক বিতর্ক করি, আসলে এগুলা কিছু না, আমরা জাস্ট মজা করি, এর বাইরে কিছুই না। তো আজকের এই লাইভ যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের নিজস্ব কিছু মতামত থাকবে এবং সেই মতামতের বিপক্ষে যদি কোনো কথা যেয়ে থাকে, আমরা সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা কোনো বড় বিশ্লেষক না, কোনো কিছুই না, শুধু মনের আনন্দের জন্য এবং কিছু সময় যাপন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমরা এখন প্রথমেই কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো রিজওয়ান ইসলাম সাগর। সে আর্জেন্টিনা এবং বার্সা ফ্যান। তো সাগর, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নিজাম ভাইয়ের মাধ্যমে আয়োজিত ইউরো এবং কোপা ফাইনাল উপলক্ষে আমরা খেলায় অংশগ্রহণ করলাম। মাত্রই আমরা জয়েন হয়েছি। এখানে আছে আমার কাছের মানুষ এবং প্রিয় মানুষ জনাব রাকায়েত খান। সে একজন একেবারে বিচক্ষণ ফুটবল সমর্থক শুধু না, সে খুব বিচক্ষণ। তো তার সঙ্গে আসলে আমরা ফুটবল নিয়ে আলোচনা করব। এই লাইভটা আসলে যে যেখান থেকে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে এখন সরাসরি অথবা পরে যারা দেখবেন, তাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর আসলে আলোচনার একটা পক্ষ নিয়ে আলোচনা করলে সেটা সুন্দর হয়। সেক্ষেত্রে আমি এখানে আর্জেন্টিনা সাপোর্ট আমি করি, সেই জন্য আমি আর্জেন্টিনার পক্ষেই কথা বলবো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, এটা কিছু করার নাই। আমার প্রতিপক্ষ বলতে কিছু নাই, মামা আছে এখানে, সে কথা বলবে কলম্বিয়ার হয়ে। তার মলিন চেহারা দেখে আমি হয়তো খুব আক্রমণে যাইতে পারবো না, তারপরও কথা বলতে হবে, কিছু বলার নাই। কারণ তার দল, সে একজন কঠোর ব্রাজিল সমর্থক। আপনারা বুঝতে পারতেছেন আমার দেখে আমার কতটা কষ্ট হইতেছে এগুলো বলতে, তারপর বলতে হবে। খুবই খারাপ সময় পার করতেছে তারা এবং তার দল। আপনারা সবাই তার পাশে থাকবেন, কমেন্ট যুদ্ধে অংশগ্রহণ করবেন তার পক্ষে, এবং আশা করি আমরা খুব একটা প্রাণবন্ত ফুটবল বিষয়ক আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। জি নিজাম ভাই। তো এখন কথা বলার জন্য আহ্বান করছি রাকায়েত খানকে, রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল ফ্যান। ধন্যবাদ নিজাম ভাই, এত সুন্দর একটা আলোচনার আয়োজন করার জন্য। সর্বপ্রথম হচ্ছে এই যে পেজ থেকে হচ্ছে লাইভটা শেয়ার হইতেছে, সেই পেজের যে ওনার, আমাদের হচ্ছে সকলের পরিচিত মুখ নিজাম ভাই। কিছুদিন আগে সে হচ্ছে ফেসবুকে আমরা হয়তো সকলে খেয়াল করছি, ফেসবুক যে মনিটাইজেশনের যে স্ট্যাটাস সেটা সে পাইছে, সেজন্য তারা ব্যক্তিগতভাবে এবং আমাদের যে একটা যুব সমাজ সবার পক্ষ থেকে আমি আসলে অভিনন্দন জানাই যে বড় ভাই যে যে এক প্রকার হচ্ছে তার একটা নিজস্ব পরিশ্রম সহ ডেডিকেশন ছিল, সেগুলোর জন্য সেটা অর্জন করতে পারছে, সে অবশ্যই প্রশংসার দাবিদার এবং আমাদের পক্ষ থেকে অভিনন্দন। এবং আজকে হচ্ছে যে
আলোচনার আয়োজন করা হয়েছে। আসলে আলোচনা বলতে ফুটবল হচ্ছে আমরা এখানে যে তিনজন আছি বা এর বাহিরেও অনেকে আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে, হয়তো বা আমাদের ফ্রেন্ড সার্কেলটা এভাবে গড়ে উঠছে হচ্ছে একটু ফুটবল কেন্দ্রিক আলোচনা একটু বেশি হয় অন্যান্য আলোচনার থেকে। কারণ ফুটবল খেলাটা হচ্ছে সবাই এখন মানে আমরা যারা চলাফেরা করি তারা মনের ভিতরে বা সব সময় হাঁটা চলা সব সময়ের ভিতরে আমাদের কোনো না কোনো কিছুতে আমাদের উদাহরণ হিসেবে আমরা ফুটবলেও অনেক ক্ষেত্রে টাইনে নিয়ে আসি নিজেরা। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই দুষ্টামির ছলে হোক যেমনি হোক সবসময় ফুটবল নিয়ে আমাদের রেষারেষি, সবসময় আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। আসলে ওইটা আসলে নিজেদের আমাদের এবং সকলের আসলে নিজেদের মনের খোরাকের জন্যই, ওইটা আসলে ব্যক্তিগত কোনো কোন্দল বা কোনো কিছু না। আজকে ওইরকম অনেক কিছু হবে। ইউরো এবং হচ্ছে কোপার যে দুইটা ফাইনাল, ইউরো তো কিছুক্ষণ পরেই, আর হয়তো 3 ঘন্টা পরেই একটা রাত 1টার দিকে ইউরোর ফাইনালটা, এবং ভোরে আরেকটা হাই ভোল্টেজ ম্যাচ, সেটা উপমহাদেশের প্রেক্ষাপটে অবশ্যই হাই ভোল্টেজ বলা যায়। কারণ ব্রাজিল আর্জেন্টিনার এই দুইটা দলের সমর্থকই হচ্ছে সবচেয়ে বেশি এবং খুব উৎসাহ উদ্বেগ নিয়ে তারা বসে থাকে যে হচ্ছে এই ধরনের ম্যাচগুলা বা এই ধরনের নিজের প্রিয় দল যখন ফাইনাল ওঠে। তো এই দলে বিভিন্ন বিষয় ইনস অ্যান্ড আউটস নিয়ে আমরা কথা বলবো। সেই কথার ভিতরে হয়তো দুষ্টামি ছলে বা অনেক ধরনের কথা হইতে পারে, অনেকের মতের সাথে সেগুলা বিপক্ষেও যাইতে পারে। তো সকলের মতামতকে আমরা সম্মান দিয়ে বলবো যে আমাদের কোনো কথা এবং যে কোনো ধরনের প্রশ্ন বা অ্যাটাক কাউন্টার অ্যাটাকে কেউ কোনো ধরনের হচ্ছে কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তার জন্য অবশ্যই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করব। এবং আমরা চাই যে হচ্ছে আপনারা আমাদের এই আলোচনা যারা দেখবেন এবং শুনবেন তারা আমাদের মতো উপভোগ করবেন, কেউ এটা হচ্ছে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক ভাবে নিবেন না। ধন্যবাদ নিজাম ভাই। ওকে, তো এখন দুজনের মধ্যেই কিছু প্রশ্ন করি এবং সেই প্রশ্নগুলো এমন এমন হবে যে কোপা কেন্দ্রিক এবং ইউরো কেন্দ্রিক দুজনকেই যে প্রশ্নগুলো করব, এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য 3 মিনিট করে সময় থাকবে। কারণ হলো এখানে লং টাইম সময় দেওয়ার মতো আসলে কিছু নাই, কারণ এখন অলরেডি বাংলাদেশে বেজে গেছে 10টা। তো সেই জন্য সময় 3 মিনিট প্রত্যেকটা প্রশ্নের জন্য। তো আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো উত্তর দেওয়ার জন্য যে রিজওয়ান ইসলাম সাগরকে, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য অবশ্যই 3 মিনিট, এবং 3 মিনিটের উপরে সময় যদি নেওয়া হয় তাহলে পরবর্তী প্রশ্নের জন্য তাকে 1 মিনিট করে কমাই দেওয়া হবে। যতটুকু বেশি সময় নিব পরবর্তী প্রশ্নে তারে আরো কমাই দেওয়া হবে, ঠিক আছে? না তো বড় ভাই, আমি এইভাবে করলে তো আমি আসলে হচ্ছে প্রতিযোগিতা হয়ে যাবে। আমরা তো এটা চাইতেছিলাম না, একটা আলোচনা হোক। আপনি একটা বিষয়বস্তু বলেন, আমরা সেটার উপরে আলোচনা করি। তো 3 মিনিট আমি করে আচ্ছা, দিলে হচ্ছে ঠিক তো এটা আছে। আসলে যেটা হারার মতো হয়ে যাবে। প্রতিযোগিতা না হোক, এখানে জিতা হারার আমরা কিছু আসলে নাই, একটা এখানে আলোচনা করি। এখানে কোনো প্রতিযোগিতা নাই। এখানে কোনো প্রতিযোগিতা না, কোনো কিছু নাই, এখানে জেতা হারারও কিছু নাই। তো রিজন ইসলাম সাগর, তোমার কাছে প্রশ্ন হলো, প্রথমে কোপা নিয়ে প্রশ্ন করি। সেটা হলো যে তুমি তো একজন আর্জেন্টিনা ফ্যান, তো সেই জন্য তোমার কাছে এই প্রশ্নটা করি যে আর্জেন্টিনা কতটা ভালো খেলেছে এখনো পর্যন্ত এই কোপা আমেরিকাতে, এবং এই খেলায় কি তোমার মন ভরছে? আসলে সত্য বলতে আর্জেন্টিনা যথেষ্ট ভালো খেলে ফাইনালে গেছে, কিন্তু আর্জেন্টিনার একটা ম্যাচ যেটা আসলে আমরা টাই ব্রেকারের মাধ্যমে জয় পেয়েছি, সেই ম্যাচটার কথা যদি বলি, কোপা এবার একটা নতুন নিয়ম আসলে চালু করছে যে 90 মিনিটের অধিক খেলা না হওয়ার কারণে সেখানে ডিরেক্ট আসলে পেনাল্টি শুট আউটে চলে যায়, টাই ব্রেকারে চলে যায়। তো সেক্ষেত্রে আমরা এক্সট্রা 30 মিনিট খেলার সুযোগ না পাওয়াতে একটা ম্যাচ আমার মনে হয়েছে যে ওইটা আসলে সরাসরি মানে কি বলে টাই ব্রেকার, এটা ম্যাচ মতন ম্যাচ ছিল না। হয়তো আমরা পারতাম এক্সট্রা 30 মিনিট দিলে আমরা এরকম নর্মাল টাইমের যে খেলাটা হয় ওইভাবেই জিততে পারতাম। কিন্তু যাই হোক, যেহেতু কুপার এটা নতুন নিয়ম, তো সেই ক্ষেত্রে আমার এখন পর্যন্ত ওই একটা বিষয়টাই ফিল আসছে যে আমরা একটা ম্যাচ আসলে টাই ব্রেকারে জিতছি, টাই ব্রেকারে আবার পেনাল্টি শুট হচ্ছে এটাকে বলা হয়। তো এছাড়া আমাদের পারফরমেন্স নিয়ে আমাদের বা আমার ব্যক্তিগতভাবে কোনো ই নাই, যথেষ্ট ভালো খেলছি আমরা। আর পাশাপাশি যদি বলতে হয়, আপনার মেসিকে আমরা যেভাবে আসলে দেখতে চাই, এবার হয়তো বা মেসি তার তুলনায় মানে আমাদের প্রত্যাশা তো মেসির কাছে অনেক বেশি। আমরা হয়তো বা বুঝতে চাই না মেসি এখন অনেক বয়স হয়ে গেছে বা ক্যারিয়ারের শেষ প্রান্তে আছে, এগুলো আসলে একজন ফ্যান হিসেবে আমরা বুঝতে চাই না। কিন্তু তারপরেও মেসির কাছ থেকে আমরা যে এক্সপেকটেশন রাখি সেই তুলনায় হয়তো বা আমরা এখনো ওরকম কিছু পাইনি, যেটা সত্য কথা।
মেসি একটা গোল করছে এবারের কোপায়, কিন্তু গোলটা আসলে মেসি যে রেগুলার যে গোলটা হয় এরকম একটা গোল হয়তো আমরা দেখিনি। তো আক্ষেপের জায়গা বলতে একটা জায়গায় হতে পারে যে মেসির কাছ থেকে আমরা আশানুরূপ কোনো পারফরমেন্স মানে পাই নাই তা না ঠিক, হয়তো বা মেসির কাছ থেকে আমরা যেটা এক্সপেক্ট করি সেই ধরনের কিছু মেসি এখনো পর্যন্ত আমাদেরকে প্রোভাইড করতে পারে নাই। কিন্তু একটা জিনিস ভালো লাগা কাজ করছে এই ক্ষেত্রে, সেটা হইলো লাস্ট ধরেন 2007-এর পরে থেকে যদি বলতে হয় বা 8-9 থেকে তো একেবারে সম্পূর্ণভাবে মেসি কিন্তু একাই ধরতে গেলে আর্জেন্টিনাকে ক্যারি করছে। তো এই অনেকেই আমি দেখছি বা এটা আমার উপলব্ধি হয়েছে, বলছে এই ব্যাপারটা নিয়ে যে এইবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো মনে হয়েছে যে আর্জেন্টিনা দলটা আসলে মেসিকে তাদের মানে ক্যারি করতে আমরা কোন একটা টুর্নামেন্ট শিরোপা জেতানোর জন্য চেষ্টা করতেছি। লাস্ট যে আমরা 2022-এর বিশ্বকাপটা মানে জিতছি, সেই বিশ্বকাপটা তো মেসি কিন্তু অনবদ্য পারফরমেন্স করছে এবং দলকে আসলে এক পাশ থেকে মেসি একাই ক্যারি করছে। তো এইবারে আসলে এই টুর্নামেন্টটাতে মেসিকে আসলে আর্জেন্টিনা ক্যারি করতেছে, এই দিকটা আসলে ভালো লাগছে। তো আপনার যে প্রশ্নটা ছিল আলটিমেটলি আমরা আসলে হ্যাপি, এখানে কোনো ই নাই আমাদের যে আর্জেন্টিনা মানে সন্তুষ্ট কিনা এই ধরনের প্রশ্নটাই ছিল আপনার। তো আমরা সন্তুষ্ট আসলে, আর আমরা আশাবাদী যে ফাইনালে আমরা শিরোপা জিতবো। ধন্যবাদ নিজাম আচ্ছা, ভাই। ধন্যবাদ রিজওয়ান ইসলাম সাগরকে। তো এখন বলতে চাচ্ছি হলো রাকায়েত খানকে, যে রাকায়েতের কাছে প্রশ্ন হলো আমার, যে আজকের যে ফাইনাল ম্যাচটা আছে এই ফাইনাল ম্যাচে তোমার দৃষ্টিকোণ থেকে মেসি কি তার সেরা ছন্দে ফিরতে পারবে নাকি ফাইনালে তার ছায়া হয়ে থাকবে? আচ্ছা, ধন্যবাদ। এখন ব্যাপার হচ্ছে নিজাম ভাই অনেক সুন্দর কোশ্চেন করছে। আমার ভয়েস কি ক্লিয়ারলি শোনা যায় না? আমি আর একটু লাউডলি বলবো। হ্যাঁ, ক্লিয়ার। না, ক্লিয়ার আছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক লাউড আছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। তো ব্যাপার হচ্ছে আহ, এমন লোকরা এমন কোশ্চেন করছে হচ্ছে রাইভাল টিমের কাছে, তো আমি যদি এখানে গঠনমূলক সমালোচনা করতে যাই, সেইটা হচ্ছে এক প্রকার হচ্ছে মানে ব্যাপারটা অন্যরকম দেখা যাবে। আবার আমি যদি হচ্ছে মেসির একদমই টোটালি ক্রিটিসিজম করি, সেটা তো হচ্ছে রাইভাল হিসেবে রাইভালরা আমারে ওইভাবেই নিবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যদি মেসির নিয়ে খুব বেশি আমি পজিটিভ কিছু বলি, তখন আমি আবার আমার টিমের যারা আমি সমর্থক তোমার আছে। কাছে আমার হ্যাঁ, না আমার আমি 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 একটু আমি interject বলবো করি। বলবো আমি জাস্ট এখানে একটু 30 সেকেন্ড। interject আমার আমি আমার একটু টিমের যারা একটু আছে তারা হয়তো ভাববে। বলে দিই। রাকায়েত খান, আমি একটু বলে দিই যে আমি এই হম প্রশ্নটা ইচ্ছা করলেই আমি রিজওয়ান ইসলাম সাগরকে জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু আমি জানি যে এই প্রশ্নটা যদি রিজওয়ান ইসলাম সাগরকে করি সবগুলো কথা পজিটিভ আসবে, একটা নেগেটিভ কথা আসবে না। কারণ ও হলো কি বলে যে মেসি যেটা করবে সেটা ওর কাছে ভালো লাগবে, কারণ ও আর্জেন্টিনা ফ্যান, ও মেসি ফ্যান। আমি এই কারণে তোমার কাছে জিজ্ঞেস করছি এই কথাটা, কারণ তোমার কাছ থেকে হলে সত্যি কথাটা বেরোবে। এবং আমি যতটুকু বুঝি, যতটুকু জানি যে তুমি একজন বিচক্ষণ ফুটবল বিশ্লেষক। আমি যতটুকু বুঝি আর কি, যে তুমি খালি খেলা দেখো এবং বিশ্লেষণ করো, এবং মেসিরে তুমি কি বলে যে তুমি রাইভাল হইতে পারো কিন্তু মেসিরে তুমি খুব কাছ থেকে ফলো করো। কারণ হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর যে নাকি সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, তো যে ব্যক্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফ্যান অবশ্যই সে মেসিরে সবচেয়ে কাছে থেকে ফলো করে। আচ্ছা আচ্ছা, সেই জন্য ধন্যবাদ তোমার ধন্যবাদ। কাছে আমি আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি আমার আলোচনা যাই, সেটা হচ্ছে নিজাম ভাই তুমি যে কোশ্চেন করছো, তো আমরা যদি হচ্ছে মানে আমরা যে মেসি মানে যে মেসিরও বিশেষ করে আমরা দেখে বড় হয়েছি, বা ফুটবলে যখন আমরা ফুটবলের সাথে অ্যাডিক্টেড বা অ্যাডিকশন, ফুটবল অ্যাডিকশন যখন আমাদের করছে, তখন হচ্ছে ওই সময়ের যে মেসি আর এখনকার মেসির ভিতরে অনেকটা ফারাক আছে। আর এই ফারাক মানে এই নয় যে আসলে মেসি ফুরে গেছে বা এরকম ব্যাপারগুলো এরকম। আসলে মেসির ফুটবলে যা কিছু কিছু আমি মনে করি ব্যক্তিগতভাবে ফুটবল আর মেসির ফুটবল দেওয়ার কিছু নাই, ব্যাপারটা এরকম। তো মেসি একটা সময় হচ্ছে আর্জেন্টিনার টিম যখন হচ্ছে মানে একটা ফুটবল কিন্তু একটা কম্প্যাক্ট টিম হিসেবে তুমি যে কোনো শিরোপা জয়ের জন্য খেলতে হয়। একটা সময় মেসি যখন তার লাইফের পিক স্টেজে ছিল ফর্মে, তখন আর্জেন্টিনার টিম যে কম্বিনেশন কোনোভাবে সেটা হচ্ছে আহ, মানে শুট করতেছিল না। সেটা যে কোনো একটা শিরোপা জেতার জন্য যে ধরনের টিম কম্বিনেশন দরকার ছিল একটা বিগ স্টেজে বা একটা মেজর টুর্নামেন্ট জেতার জন্য, ওই সময় আর্জেন্টিনা হচ্ছে মোটামুটি মেসি বাদে সব একটা ছায়ার ভিতরে থাকতো। শুধু মেসি একা ধরতে গেলে হচ্ছে আর্জেন্টিনার টিম পুরা টিমরা একা মানে পুরা কাঁধে করে ক্যারি করে নিয়ে গেছে। কিন্তু বর্তমান সময়ের যে আর্জেন্টিনা,
বর্তমান সময়ে আর্জেন্টিনা যথেষ্ট পরিমাণে হচ্ছে টিম কম্বিনেশন, টিমের ব্যালেন্স, সবকিছু তাদের সবকিছু একটা শিরোপা জেতার জন্য যা যা কিছু দরকার সবকিছু আছে। কিন্তু এই যে যে পরিবর্তনটা, যেটা আজ থেকে 2014 বিশ্বকাপে আর্জেন্টিনা ভালো খেলছে, অবশ্যই ভালো খেলছে, ফাইনাল জার্মানির সাথে 1 গোলে হারছে, ওটা হারতেই পারে, উইন অর লস একটা খেলার অংশ, এবং কিন্তু ভালো খেলেই হারছে, ফাইনাল এক্সট্রা টাইমে যায় গোল খাইছে। বাট এরপরে থেকে 18 সালে আবার আর্জেন্টিনা কিন্তু বিশাল একটা আপস থেকে আবার একটা ডাউন চলে গেছে। তারা হচ্ছে কোয়ার্টারে বা রাউন্ড অফ 16-এ ফ্রান্সের কাছে 4-3 গোলে হারছে, বাট কোনো সময় আর্জেন্টিনা জিতার মতো ছিল না। কিন্তু এই যে আর্জেন্টিনার মানে বারবার ছন্দপতন আবার ফিরে আসে, এর ভিতরে আমি মনে করি মূল কেন্দ্রবিন্দু কিন্তু ম্যাচের কেন্দ্র করে হচ্ছে টিমের প্রত্যেকটা প্লেয়ার সবসময় উজ্জীবিত থাকে। যে একটা জায়গায় হচ্ছে যখন একটা মানুষের টার্গেট করেছে, সবার যখন প্ল্যান থাকে তখন, কারণ আর্জেন্টিনা এখন ম্যাচের সমমান তো দূরে থাক, ম্যাচের লেভেলের প্লেয়ার এখন ওয়ার্ল্ডে আমরা যদি বলি ওই ধরনের কম্পিটিটর ওয়ার্ল্ডে নাই। তো সেক্ষেত্রে আর্জেন্টিনার এটা একটা গর্বের বিষয় হয়ে দাঁড়াইছে। এবং তারাও যে মেসি ফুটবলে যা কিছু দিয়ে গেছে, তাদের যে মেসির প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, তারা এটা ফিল করতে পারছে। এবং তাদের টিমের ভিতরে যে কোনো ধরনের অন্তর্কন্দল নাই, যে কারণে হচ্ছে তারা এই যে আর্জেন্টিনা এই জায়গায় আসছে। তোমার প্রশ্ন হচ্ছে মেসি কি তার সেরা ছন্দে ফিরবে কিনা, আমি মনে করি ভাই মেসি বা রোনালদো যাদের কথা বলো, তোমার প্রশ্ন মেসির নিয়ে, আমি মেসির নিয়েই বলি, তাদের পিক টাইম ভাই আরো 1 বছর বা 2 বছর আগে শেষ হয়ে গেছে। এই চিরন্তন সত্যটা হচ্ছে আমাদের যত দ্রুত মেনে নিতে পারো তত আমাদের জন্য ভালো। এখন যে মেসি খেলতেছে, এই মেসির আসলে মানে তুমি এখন ফর্মে ফিরা বলতে, যে মেসিরা তুমি 14-15 সেশন 16 সেশনে ক্লাব ফুটবলে দেখছো, সেই মেসিরা তুমি কখনো ইহজন্মে আর দেখতে পারবে না। এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। ম্যাচে গেলে মাঠে থাকবে, তুমি মেসির উপভোগ করতে হবে। মেসি মাঠে আছে, মেসি রাতে শিরোপা উঠছে বা মেসি শিরোপা পায় নাই, মেসি মাঠে দৌড়াইতেছে 90 মিনিট, এইটা হচ্ছে আর্জেন্টিনার সমর্থকদের জন্য অনেক বড় পাওয়া হবে। আমি মনে করি না আর্জেন্টিনার বর্তমানে যে টিম কম্বিনেশন এবং যা কিছু আছে, তাদের হচ্ছে মেসির অ্যাবসেন্স থাকা মানে তাদের টিমের বিষয়ে বিশাল একটা ল্যাকিংস। বাট মেসি প্রেজেন্ট থাকা মানে মেসির পিক, মেসি ওইটাই মেসির ফর্ম। মেসি ফিট হয়ে মাঠে থাকা মানে ফর্ম। মেসি গোল স্কোর করলো কি কন্ট্রিবিউশন করলো, ওইটার কোনো ইফেক্টই এখন টিমে পড়বে না। আর মেসি কাছ থেকে আসলে আমরা এখন, আমি মনে করি না ফর্ম, বিশেষ করে পারফরমেন্সের দিক দিয়ে খুব বেশি আসলে এক্সপেক্ট করা আমাদের উচিত। কারণ মেসি, এটা তুমি লাস্ট 2 সিজনে সে বার্সা ছেড়ে যখন ইন্টার মিয়ামিতে গেছে, তুমি তার হচ্ছে স্ট্যাট গুলো দেখতে পারবা, সে কয়টা গোল করছে, কয়টা অ্যাসিস্ট। এখন তার মানে না মেসি ফুরায় গেছে বলতে, তার যে আমরা যে মেসির দেখে আসছি সেই মেসি এখন নাই। এইটা তোমার সবার ভিতরে ফুটবল ফ্যানদের মেনে নিতে হবে। তাইলে আসলে হচ্ছে আমাদের এক্সপেকটেশনের জায়গাটা কমবে। তো আমি মনে করি মেসি ফুটবল 90 মিনিট মাঠে খেলুক, আর যেটা উইন অর লস যেটাই হোক, আমি রাইভাল হিসেবে বলবো না, উইন হোক যেটা হোক, মেসি 90 মিনিট খেলুক, এটা আর্জেন্টিনার প্লেয়ারদের জন্য, সমর্থকদের জন্য বড় পাওয়া। ধন্যবাদ। আচ্ছা, তো এখন আবার প্রশ্নে যাইতে চাই রিজওয়ান ইসলাম সাগরকে। তো সাগরের কাছে প্রশ্ন হলো যে স্কালোনির প্ল্যান, যে প্ল্যানে খেলাচ্ছে এখনো পর্যন্ত, সেই প্ল্যান কতটা সফল এবং কি বলে যে ফাইনালে কতটা কাজে দিবে, নাকি কি বলে যে স্কালোনি এখন পর্যন্ত যেভাবে খেলাইছে, এবং আমি অনেক ফেসবুকে অনেক বেশি ফলো করি, তো ফলো করার পরে আমি প্রায় সময় এগুলা অনেক রাইভাল টিম হোক অথবা আর্জেন্টিনার যারা সাপোর্ট করে তাদের কাছ থেকেও শুনি যে স্কালোনি প্ল্যান কতটা কাজে লাগছে, এবং আর এই আর্জেন্টিনা কি ভাগ্যের ছয় ফাইনালে আসছে নাকি আসলে ওরা যোগ্যতম দল হিসেবে ফাইনালে আসছে। ভাই আপনি আমাকে আসলে আবারও প্রশ্ন করছেন, এমন প্রশ্ন আমি আসলে 30 সেকেন্ড তো কথা বলার মতো স্কোপ থাকে না। প্রশ্ন আসলে এমন প্রশ্ন করেন যেগুলো আসলে সেটেল প্রশ্ন। ওই যে রাকায়েতকে একটা কোশ্চেন মনে করেন 2-4 মিনিট বললো, আমাকে এমন প্রশ্ন করে যেটা আসলে আমি 1 মিনিট কি বলবো, 1 মিনিট বলার সুযোগ থাকে না। স্কলানি আসলে মনে করেন একটা A+ পাওয়া কোর্স। এখন আপনি যখন দেখবেন যে আপনার একটা স্টুডেন্ট হোক বা আপনার কোনো ছেলে হোক যে A+ পাইতেছে, তখন আপনার A+ নিয়ে কিন্তু আপনি সন্তুষ্ট থাকবেন না। তখন আপনি চিন্তা করবেন যে 80 থেকে ধরেন 100 পর্যন্ত পুরাটাই A+। আমার ছেলে কততে A+ পাইতেছে, সেটা 80-তে পাইতেছে না 85-তে পাইতেছে। তখন আপনি কি করবেন যে হ্যাঁ, ও 85-তে A+ পায়, তাহলে আমি ওকে 99-তে নিয়ে যাবো অথবা 98-তে নিয়ে যাবো। তো ব্যাপারটা হলো স্কলানির ব্যাপারে সমালোচনাটা অনেকটা এরকম হয়ে গেছে। সে তো একটা A+ পাওয়া স্টুডেন্ট, যদি কোচ হিসেবে বলেন তাহলে A+ পাওয়া টিচার আসে। তাহলে এখানে তো তার আসলে মনে করেন মানে তার প্ল্যান নিয়ে অথবা তার ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগই নেই। তো সেই ক্ষেত্রে যারা প্রশ্ন তুলে সে সমর্থক হোক, তাহলে তার এক্সপেকটেশন আরো বেশি যে না, আমার কোচ কেন 80-তে A+ পাবে, সে 95-তে পাক, সে 99-তে পাক। আর যারা বিপক্ষ দলের আছে তারাও চায় যে না, আমার বিপক্ষের যে রাইভাল আছে, আমি যার সাথে রাইভালি করবো সে 99
মানে পাওয়া একটা রাইভাল থাকুক, কেন সে 80 থাকবে? তো ব্যাপারটা এরকম হয়ে গেছে। এই স্ক্যালোনির প্ল্যান নিয়ে আসলে কিছু বলার নাই। আপনি দেখেন আমাদের এইখানে যে প্লেয়ার গুলা আছে ভালো ক্লাবেই খেলে, বা অনেকে আছে বড় ক্লাবে খেললেও ক্লাবে নিজেকে ওইভাবে ধরে মানে মিলে ধরতে পারে না। যেমন ডিপলের কথা যদি বলেন, ডিপল কিন্তু আমাদের আসলে মিডফিল্ডের ইঞ্জিন। আপনি ডিপল কিন্তু আমাদের আসলে সবকিছু মনে করেন নিয়ন্ত্রণ করে, আক্রমণ থেকে শুরু করে ডিফেন্স সবকিছু আসলে ডিপলের উপরে অনেকটাই নির্ভর করে। কিন্তু আপনি ডিপলের ক্লাবের পারফরমেন্স দেখেন, এতটা কিন্তু নিজেকে সে মেলে ধরতে পারতেছে না অ্যাথলেটিকো মাদ্রিদে। তো সেক্ষেত্রে আসলে এখানে তো আমরা স্কেলনের একটু প্রশংসা করতেই পারি। এরকম আরো আসলে অনেক বড় বড় দু একজনের উদাহরণ দেওয়া যাবে। আমি মনে করি এগুলো আসলে এই ধরনের প্রশ্ন আসলে আমার সঙ্গে যায় না। রাকায়েতের মতো একটু প্রশ্ন করবেন যে জায়গায় আমি কিছু বলতে পারবো। রাকায়েতকে আপনি বেশি না, সুযোগ এখানে দিতেছেন, আপনি এখানে নিরপেক্ষতার নামে এখানে আজকে হচ্ছে রাকায়েতকে আপনি বলার বেশি সুযোগ দিতেছেন, সবাই ভাববো যে আমি মনে হয় কিছুই বলতে পারতেছি না। আসলে আমার পোস্ট না মনে না করেন এ প্লাস বা পোস্ট, এর সেরকম ব্যাপারে কিছু আমি না আর কি ভাই। বলবো? এই বিষয়টা আসলে ভাই সেটেল, সমস্যা এটা নিয়ে আমি আসলে কিছু বলতে পারলাম না। সেরকম কিছু না। আমার কি বলে? এর সাথে কিন্তু আমার একটু যুক্ত ছিল প্রশ্নটা যে আর্জেন্টিনা কি ভাগ্যের ছোঁয়ায় ফাইনালে আসছে নাকি যোগ্যতম দল হিসেবে আসছে? ভাগ্যের ছোঁয়ায় এই আসলে প্রশ্নটা একমাত্র ইকুয়েডরের সাথে যে ম্যাচটা খেললো সেই ম্যাচটার কারণে, কারণ কোয়ার্টার ফাইনালে ওই ম্যাচটা কিন্তু 1-0 গোলে এগিয়ে থেকে তারপরে কিন্তু ওই গোলটা কিন্তু ইকুয়েডর শোধ করছে, শোধ করার পরে কিন্তু একাধিক সুযোগ পাইছিল ইকুয়েডর। ইকুয়েডর যদি কি বলে লাকটা যদি ভালো হতো সেদিন কিন্তু আবার তোমার কি বলে যে আর্জেন্টিনা কিন্তু ঘরে ফেরার মতো অবস্থা হয়ে গেছিল, এবং টাইব্রেকার আসলে কিন্তু ফুটবলটা কেউ বলতে পারবে না যে আমি জিতবো। এমিলিয়ানো মার্টিনেজ আসলে ফর্মে আছে, অবশ্যই ফর্মে আছে। তো এমিলিয়ানো মার্টিনেজ যে হারবে না এমন কোন কথা নাই। সেই জন্য আমি তোমাকে প্রশ্ন করছি এটা কি ভাগ্যের জয় আসছে নাকি আহ যোগ্যতম দল না, হিসেবে? সেটাই আমি বলতেছি। আমি কিন্তু আপনার শুরুর প্রশ্নেই বলছি যে আসলে আমার এটা একটা একজন আর্জেন্টিনা সমর্থক হিসেবে আমার আক্ষেপ ছিল যে কেন আমরা এরকম পেনাল্টি শুট আউটে যাওয়ার পরে ম্যাচ নির্ধারণ হবে, আমরা আগেই মানে ফেয়ার প্লে যেটা বলে, ধর নির্ধারিত 90 মিনিট অথবা এক্সট্রা 30 মিনিটে যে টাইম এর ভিতরে আমাদের জেতা উচিত, এটা তো আমি প্রথমে বলছি। আর যদি এইটা আপনি বলেন যে ইকুয়েডরের সাথে যে আক্রমণের কথা, তাহলে ওই হিসেবে তো আমরা আসলে জার্মানির সঙ্গে আমরা যথেষ্ট ভালো খেলছি। ফুটবলে ভাগ্য বলতে একটা কথা থাকে, এটা সবসময় ছিল। তো সেই হিসেবে ওই আক্রমণ দেখে আসলে ভয় পাওয়া চলবে না। আর ভাগ্যের কথা যদি বলেন যে ভাগ্যের মানে ভাগ্য নিয়ে কি ফাইনালে আর্জেন্টিনা খেলতেছে না কিনা, আসলে ভাগ্যের কারণে আর্জেন্টিনা ফাইনালটা হারতে পারে। তো আর্জেন্টিনা ফাইনাল কোনোভাবেই মনে করেন ভাগ্য নিয়ে খেলেন, ভাগ্যের কারণে আগামীকাল কলম্বিয়ার কাছে হয়তো বা আর্জেন্টিনা ফাইনালটা হারতে পারে। মেসি তার চতুর্থ ধরেন কোপা আমেরিকার ফাইনাল হারার সম্ভাবনা থাকতে পারে, সেটা ভাগ্যের কারণে। কিন্তু আপনার পারফরমেন্স অথবা সবকিছু যদি বিচার বিশ্লেষণ করেন, কলম্বিয়া তো আসলে আমাদের মানে আমি ছোট করতেছি না, আমাদের কোনো প্লেয়ারের কাছে এরকম তাদের মানে কি বলে স্টার প্লেয়ারও তো তেমন নাই। আপনি রদ্রিগেজের কথা বলবেন, হ্যাঁ একটা সময় 2014 বিশ্বকাপের পরে রিয়াল মাদ্রিদ তাকে নিছিল, একটা রেকর্ড দাম দিয়ে নিছিল। তারপরে মনে করেন কিছুদিন থাকার পরে সে তো মাদ্রিদ স্টে করতে পারে নাই, এখন সে সম্ভবত আমেরিকান লিগে খেলে। তো এমন সে তো আসলে ওরকম বড় কোনো স্টারও না, তো আমাদের সাথে কম্পেয়ার করার মতো এখন তাদের সুতরাং একমাত্র হয়তো বা লিভারপুলের একটা প্লেয়ার আছে, আমি ওর নামটা সঠিক ই করতে পারতেছি না। কি একটা নাম জানি, আহ, ঢাকায় যদি বলতাম আমি আর রবিন কি। দিয়াস। লুইস দিয়াস, লুইস রবিন দিয়াস, দিয়াস। হ্যাঁ, লুইস দিয়াস, লুইস লুইস দিয়াস। দিয়াস, হ্যাঁ। লুইস দিয়াস একমাত্র ওদের মনে করেন এখন খুব ভালো প্লেয়ার, এছাড়া তো আর এমন কেউ এরকম আমি দেখি না যে হ্যাঁ স্টার প্লেয়ার। তো সুতরাং সব দিক দিয়ে হিসেব করলে আপনি আমাদের তো যথেষ্ট ভালো প্লেয়ার আছে, আমাদের গোলকিপার অনেক ভালো, ওয়ার্ল্ড ক্লাস। আমরা তো মনে করেন অন্তত সেফ থাকি যে যদি পেনাল্টি শুট আউট হয় আমরা অন্তত 50% থেকে 60% আমরা সেফ থাকি যে তাহলে না আমরা ভালো কিছু করবো। তো সব মিলে আসলে ভাগ্যের কারণে আমি বলতে চাই এক কথায় আমরা ফাইনালটা হারতে পারি ভাগ্যের কারণে। কিন্তু এছাড়া ভাগ্যের কারণে ফাইনালে ওঠা বা ফাইনালে জিতা কখনোই না। আর্জেন্টিনা এবার যেভাবে খেলছে বা বর্তমানে আচ্ছা যে পারফরমেন্স আছে, সেক্ষেত্রে আমরা ভাগ্যের কারণে ফাইনাল হারতে পারি। জি, ধন্যবাদ। আচ্ছা, আমি আবার ফিরতে চাই হলো রাকায়েত খানের কাছে। তো রাকায়েত খান, আমি এখন অনুরোধ করবো যে 3 মিনিটের ভিতরেই অবশ্যই শেষ করার চেষ্টা করবো ভাই, যে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যে কাদের মিডফিল্ড এগিয়ে থাকবে বর্তমান যে কোপা চলতেছে এই কোপার পারফর্ম অনুযায়ী? আচ্ছা, আর্জেন্টিনা এবং হচ্ছে কলম্বিয়ার মিডফিল্ডের দিকে আগে থাকবে। যদি আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মিডফিল্ড নিয়ে আমি তুলনা করি, তাহলে আসলে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মিডফিল্ডের ব্যাটেল, এটা কোনো ব্যাটেলই হওয়ার কথা না। কারণ আর্জেন্টিনার যে মিডফিল্ড, সেটা বহু মানে লাস্ট প্রায় মেবি 2 বা 3টা ইয়ারে আর্জেন্টিনা 2-3টার মতো ফাইনালে খেলছে।
যদি আমি ভুল না করি, খেলছে, কোপার ফাইনাল খেলছে 21 এবং সেটা ব্রাজিলের সাথে জিতছে। ওই সময় ব্রাজিল তার ফর্মের পিক স্টেজে। হয়তো আর্জেন্টিনার সমর্থকরা কখনো কল্পনা করে না যে ব্রাজিল আর্জেন্টিনার সাথে এইভাবে ম্যাচ জিতে যাবে। ডি মারিয়ার গোলে জিতছে, ওয়ার্ল্ড কাপ জিতছে, ইভেন আবার একটা ফাইনাল তারা পৌঁছে গেছে। তো সেই একই মিডফিল্ড কিন্তু আর্জেন্টিনা ক্যারি করতেছে। তো সেই ক্ষেত্রে কলম্বিয়ান যে মিডফিল্ডার এবং আর্জেন্টিনার যে মিডফিল্ডার, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার মতামত, এইখানে আসলে ভালো যতই খেলুক কলম্বিয়া, আর্জেন্টিনার মিডফিল্ডের সাথে কলম্বিয়ার মিডফিল্ডার যদি তুলনা করি, তাহলে অবশ্যই অবশ্যই আর্জেন্টিনার মিডফিল্ডাররা যোজন যোজন এগিয়ে থাকবে। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং তারা পরীক্ষিত। সবচেয়ে বড় হচ্ছে ভাই, একটা টুর্নামেন্টে বারবার একাধিক প্লেয়ার নিয়ে 2-3টা ফাইনাল খেলা, এটা এটা কত বড় একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। আমরা ক্লাব ফুটবল অনেক নামি দামি ফুটবলার দেখি, তারা যে কোনো ক্লাবের জন্য বা যারা ক্লাব ফুটবল ফলো করে, সারা বছর ফুটবলের নিউজ রাখে, খুঁটিনাটি বিষয়ে ঘাটাঘাটি করে, অনেক নামি দামি অনেক ফুটবলার থাকে যারা আসলে ভালো ফুটবলার। তারা ন্যাশনাল টিম এসে যে তাদের বেস্ট পারফরমেন্স শো করতে পারে না, এই মানে তারা খারাপ, ব্যাপারটা এরকম না। বাট একটা প্লেয়ার হচ্ছে 2-3টা প্লেয়ার তুমি ওয়ার্ল্ডের বা বিশ্ব মঞ্চে যখন আসবে, বা মেজর যে ট্রফি গুলা খেলতে আসে, সেখানে বারবার একাধিক প্লেয়ার যখন 2-3টা ফাইনালে অংশগ্রহণ করে, সেই ধরনের প্লেয়ার নিয়ে আসলে তো প্রশ্ন তোলার মতো আমি মনে করি জায়গা থাকে না সেখানে। কলম্বিয়া, আমার মনে হয়, আমি ফুটবল খেলা দেখা বা বুঝার পর থেকে আমার মনে হয় ফার্স্ট টাইম কলম্বিয়ারে এর আগে খেলছে হয়তো, বা অতটা আমার মনে হয় ফাইনাল খেলতে দেখতেছি। তো সেই ক্ষেত্রে আর্জেন্টিনা যে মিডফিল্ড যেভাবে পরীক্ষিত, কলম্বিয়ার মিডফিল্ডার ওইভাবে পরীক্ষায় দিতে হয় নাই। হয়তো উরুগুয়ের সাথেই করছে। কলম্বিয়া ফাইনাল আসছে, সাগর যে কথাটা বলছে, আমি জাস্ট যেহেতু 3 মিনিট বলছে, তো 3 মিনিট হয় না, আমি একটু অ্যাড করি। একটা কথা হলো কি, পুণ্যজনম বলে একটা কথা থাকে, ওটা আমরা মুসলিম ধর্মে বিশ্বাস না করলেও রূপক অর্থে ওইটা অনেক কিছুতে, মানে আমরা যেমন ফুটবলে যদি ইউজ করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে হামিস রদ্রিগেজের সাথে ইউজ করতে পারি। 14 সালে রদ্রিগেজ যখন গোল্ডেন বল জিতে, মেবি মেসি এবার গোল্ডেন বল জিতছিল। তো ওই সময়ে যখন হচ্ছে রদ্রিগেজের যে পারফরমেন্স, ওই পারফরমেন্স দেখে রিয়াল মাদ্রিদ তারা সাইন করে, কিন্তু সে কিন্তু রিয়াল মাদ্রিদে একটা মৌসুম ভালো খেলছিল, তারপরে সে রিয়াল মাদ্রিদ ফ্লপ যাওয়ার পরে সে তার বায়ার্নের কাছে ধারে বিক্রি টিক্রি করে বিভিন্ন কিছু করে, সে এখন আমেরিকান লিগে না ব্রাজিলার একটা লিগে খেলায়। তো এইবার যে রদ্রিগেজ যে মানে তার পারফরমেন্স শো করছে, আমার মনে হয় না ফুটবল ওয়ার্ল্ডে কোন ফুটবল বোদ্ধায়, আমরা জাস্ট ছোট ছোট মানুষ, ফুটবল সমর্থক, ফুটবল অত বেশি মানে পর্যাপ্ত জ্ঞানের অধিকারীও না, কিন্তু কেউ হয়তো জীবনে কল্পনা করে না রদ্রিগেজ তার লাইফের এন্ডিং অফ দ্য স্টেজে আসে বা লাস্ট মুহূর্তে এসে এইরকম একটা পারফরমেন্স শো করবো। সে 6টা অ্যাসিস্ট করছে সিঙ্গেল একটা হচ্ছে কোপা আমেরিকার, আহ, মানে একটা একটা আসরে, যেটা হচ্ছে কোপা আমেরিকা এখন পর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক। সেটা কাদের? যারা মেসি বা এই ধরনের যারা ফুটবলার আছে, কোপা আমেরিকা খেলে গেছে, বিশ্ব কিংবদন্তি, তাদের টপকায় কিন্তু তার অ্যাসিস্ট চলে গেছে। এবং সে তার, আমি ইয়ের সাথে খেলা দেখছি, উরুগুয়ের সাথে বা আদার্স যে টিমের সাথে, ব্রাজিলের সাথে দেখছি, তার অন টার্গেটে শুট নেওয়ার যে মানে প্রবণতা, যেটা হচ্ছে মাঝখানে, মানে আমরা রদ্রিগেজ নামে যেটা প্লেয়ার আসছিল আমাদের, যে শুরুতে ফুটবল দেখার শুরুতে, সেটা আমরা হারাই গেছিলাম। তো এই সময় আমার রদ্রিগেজ ভালো মনে হইতেছে। আর হচ্ছে লুইস দিয়াস একজন উইঙ্গার হিসেবে যথেষ্ট। এই 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 ছেলেটা আর্জেন্টিনার যে কোনো উইঙ্গারের সাথে ব্যাটেল দেওয়ার মতো সামর্থ্য রাখে, এবং কি তাদের সাথে আমি তো মনে করি উইঙ্গার হিসেবে তাদের তুলনা আগে আছে। বাট এই দুইজনের বাইরে ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারে, আর্জেন্টিনার কোনো প্লেয়ারের সাথে আমি কম্পারিজনে যাব না। মিডফিল্ড তো প্রশ্নই আসে না। আচ্ছা, ধন্যবাদ। তো আবার প্রশ্নে ফিরতে চাই রিজন ইসলাম সাগরের কাছে। যে প্রশ্নটা হলো এরকম, যে কলম্বিয়া কি আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ দিবে, নাকি যদি কলম্বিয়া ট্রফি জিতে যোগ্যতম দল হিসেবে ট্রফি জিতবে? আসলে ভাই যে কোনো খেলার বা স্পেশালি ফুটবল অথবা ক্রিকেটটা আসলে প্রায় একই প্যাটার্নে হয়। কয়েকটা ম্যাচ বা কয়েকটা গ্রুপ পর্ব পার হওয়ার পরে আসলে ফাইনাল থেকে, তো ফাইনালে যে যেভাবেই খেলুক, আমি মনে করি ফাইনালে আসলে কেউ ফেভারিট হয়ে যায় না। ফাইনালে যে কেউ হারতে পারে, এটা ছোট দল বড় দল এটা আসলে কিছুই থাকে না। তো কলম্বিয়ার ব্যাপারে এটা এই কথাটাই বলতেছে, কলম্বিয়া আসলে আমাদের হারাতে পারবে না এরকম কিছুই না। এখন আর্জেন্টিনা আর একটা লম্বা মনে করেন স্টেজ বা লম্বা একটা সময় ধরে তারা হারে না, অনেকটা সময় হয়েছে। লাস্ট মনে হয় আমরা সৌদি আরবের সঙ্গে বিশ্বকাপের প্রথম ম্যাচ হারছিলাম, এরপর আর আমরা প্রস্তুতিমূলক হোক, ফ্রেন্ডলি হোক, যাই হোক, বিশ্বকাপের বাছাই পর্ব আমরা মানে এর মাঝখানে যতগুলো ম্যাচ খেলছি, আমাদের কিন্তু কোনো মানে ম্যাচ লস্ট নাই, সবই আমরা উইন। তো বা ড্র আছে দু একটা ম্যাচ হয়তো বা। তো এটা আসলে একটা যেমন দেখা যাইতেছে যে না ভালো দিক, আবার এটা কিন্তু খারাপ দিক হইতে পারে। আপনি যখন লম্বা একটা সময় ধরে হারবেন না, যে কোনো দিন আপনি একটা ম্যাচ হেরে যেতে পারেন, এবং সেটা যদি ধরেন কোপা আমেরিকার ফাইনাল হয়, তো এটা অবিশ্বাস্য বা অকল্পনীয় কোনো ঘটনা না হইতেই পারে। আর পাশাপাশি কলম্বিয়ার বর্তমানে যে রাখায় বলছে, এটা তো আমি আসলে প্রথমে তো ওইভাবে বলিনি। আমি আপনার আর্জেন্টিনার সঙ্গে যখন পুরো টিমকে তুলনা করছেন, তখন আমি বলছি যে
আর্জেন্টিনা টিম সব দিক দিয়ে আগে, তাদের মানে টিম কম্বিনেশন হোক বা একজনের সাথে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং সব মিলে আর্জেন্টিনা আসলে বর্তমানে ভালো খেলতেছে, এবং তারা সবাই চায় যে মেসির জন্য, এটা স্পষ্ট বোঝা যায় তাদের বডি ল্যাঙ্গুয়েজ যে আমরা মেসির জন্য শিরোপাটা জিতবো, যেমনটা আমরা বিশ্বকাপে দেখেছি। তারপরে যে ইতালির সঙ্গে যে আমরা ফিনিশিং খেলছি তখন আমরা দেখছি এটা আসলে মেসির জন্য অনেকটা, মানে তারা বোঝা যাইতেছে যে হ্যাঁ আমরা এই জিনিসটা মেসির জন্য জিততে চাই বা মেসিকে ডেডিকেট করতে চাই। তো সব মিলে আসলে এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য যে না, তারা মেসির জন্য খেলবে, তারা পুরাটা দিয়েই খেলবে, 100% দিয়ে খেলবে। কিন্তু কলম্বিয়া আসলে ধরেন, আপনিও আর্জেন্টিনার ইকুয়েডরের সাথে খেলা দেখছেন, সেই খেলায় আমরা, আপনি বলছেন যে আক্রমণের শিকার হয়েছে, এই দিন হইতে পারে এবং যে কোনো সময় গোল হয়ে যেতে পারে। ফুটবলে আপনি একটা গোল অনেক সময় আছে, আপনি সেটা কনসিড করার পরে আর আপনি পাল্টা গোল দিতে পারবেন না, এরকম বহু ম্যাচ আছে, বহু ভালো টিম খেলে। যেমন আমার স্পষ্ট মনে আছে দক্ষিণ কোরিয়ার সাথে জার্মানির একটা খেলা হয়েছিল সম্ভবত, সেটা 2018 বিশ্বকাপে। সেই ম্যাচে কিন্তু জার্মানি প্রচুর আক্রমণ করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু লাস্টে দেখা গেছে যে না, জার্মানি ম্যাচটা হারছে কোরিয়ার কাছে। তো ফুটবলে এগুলো আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা, আপনি যে কোনো টিমের কাছে হারতে পারেন। ক্লাব ফুটবলে আপনি দেখবেন অনেক বড় বড় ক্লাব ছোট ছোট টিমের কাছে হারতেছে, এবং মাঝে মাঝে খুব বাজে ভাবেই হারে। সেটা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ সবাই হারে, কারো সংখ্যাটা একটু বেশি, কারো সংখ্যা কম। তো ফুটবলে প্রত্যেকটা ম্যাচই খুব মানে আনপ্রেডিক্টেড থাকে, কিন্তু ফাইনালটা আসলে একটু বেশি। ফাইনালে যে কেউ জিততে পারে। যখন আপনি ফাইনালে উঠছেন, কলম্বিয়া যতই হোক, তাদের তো এখন একটা আলাদা শক্তি কাজ করতেছে না, আমরা ফাইনাল খেলতেছি। এত মানে 16টা দলের বিপক্ষে আমরা মাত্র 2টা দল এখন আছি, বাকি 14টা তো বাদ, আমরা ফাইনাল জিততেই পারি। একটা ম্যাচ মাত্র 90 মিনিটের খেলা, তো হইতে পারে। আমি আশাবাদী, আমি একজন আর্জেন্টিনা সমর্থক হিসেবে আমি জিতবো, কিন্তু আমি মানে ওভার কনফিডেন্ট না যে হ্যাঁ আমরা শিরোপা ঘরে ফিরে ফেলছি ইংল্যান্ডের মতো, যে ইস কামিং হোম, না এরকম না, আমরা ইস কামিং হোম না, আমরা আশাবাদী যে হ্যাঁ আমরা জিততে পারি, এই আশায় থাকবো। তো কিন্তু কলম্বিয়াও জিততে পারে, কলম্বিয়ার সম্ভাবনা জিততে আছে পারে এবং বলতে যে তারা যদি যদি কলম্বিয়ার ট্রফি জিতে যোগ্যতম দল হিসেবে জিতবে নাকি অবশ্যই অবশ্যই আর্জেন্টিনা জাস্ট অবশ্যই চ্যালেঞ্জ দেওয়া পর্যন্ত? না না না, অবশ্যই অবশ্যই যোগ্য দল হিসেবে জিতবে কলম্বিয়া। আপনি গ্রুপ স্টেজ থেকে তাদের খেলা দেখেন, কলম্বিয়া কাদের হারে এই পর্যন্ত আসছে, আপনি তখনই তো বুঝতে পারবেন আসলে যে কলম্বিয়া কি করছে। কলম্বিয়া উরুগুয়েকে হারাইছে, উরুগুয়ে তো আসলে এখানে সবাই ভাবছে যে উরুগুয়ের সঙ্গে ফাইনাল খেলবে। উরুগুয়ে সেমিফাইনালে উরুগুয়ের সাথে যেভাবে কলম্বিয়া খেলছে, সেই হিসেবে তো আসলে এখন আর্জেন্টিনার জন্য আমার মনে হয় উরুগুয়ের চাইতে কলম্বিয়া বেশি বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। কারণ উরুগুয়ের সাথে তারা মানসিক ভাবে হয়তো বা আমরা যেমন ফ্যানরা প্রস্তুত ছিলাম যে হ্যাঁ, আমরা উরুগুয়ের সাথে ফাইনাল খেলবো, ওইভাবে একটা, কিন্তু মানসিক ভাবে তো এখন আর্জেন্টিনাও মনে করেন এক ধরনের হঠাৎ করে বিপর্যস্ত যে না, উরুগুয়ের পরিবর্তে এখানে কলম্বিয়া চলে আসছে। তো সেই ক্ষেত্রে আসলে বলতে হয় যে হ্যাঁ, কলম্বিয়া জিততে পারে এবং কলম্বিয়া যোগ্য দল হিসেবেই জিতবে। যে কেউই আসলে যোগ্য দল হিসেবে ফাইনাল জিতে, এটা তো আসলে বলাই, যে কোনো খেলাই হোক ফাইনাল যোগ্য দল হিসেবে যেই জিতুক, যোগ্য দল হিসেবে জিতে। তা আমি আশাবাদী, আমি আর্জেন্টিনা সমর্থক হিসেবে যেন আমার দল জিতবে, এবং রাকায়েতের মলিন চেহারাটা আমি আবার দেখবো, সেজন্য আমি বাড়িতেও আসছি মলিন চেহারাটা দেখার জন্য। আশাবাদী যে আমি দেখতে পারবো সকাল সকাল। ইনশাল্লাহ। ধন্যবাদ। তো আবার রাকাতের কাছে ফিরে আসতে চাই। রাকাতের কাছে প্রশ্ন হলো যে যদি কলম্বিয়া এবং আর্জেন্টিনার খেলা টাই ব্রেকারে যায়, সেক্ষেত্রে কি এমিলিয়ানো মার্টিনেজের জন্য কি আর্জেন্টিনা এগিয়ে থাকবে, নাকি যে কোনো কিছু হতে পারে যে এমিলিয়ানো মার্টিনেজ প্রথমবারের মতো টাই ব্রেকারে হেরে যাবে এমন কিছু? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন করছে এবং এটা খুব আমার জন্য ভালো হয়েছে। আমি একদম এটার উত্তর দিয়ে দেই। সেটা হচ্ছে বর্তমানে হচ্ছে একটা সময় আমিও প্রচুর ট্রল করতাম, এবং ট্রল তো অবশ্যই ফুটবলের একটা অংশ। এমিলিয়ানো মার্টিনেজ ক্লাব ফুটবলে নিজের আসলে ওইরকম নৈপুণ্য সে কখনোই প্রদর্শন করতে পারে না, যে কারণে আমরা সবসময় আন্ডার রেটেড তারা রাখতাম, এক প্রকার আন্ডার রেটেড গোলকিপার বলা যায়। কারণ ক্লাব ফুটবল সারা বছর হয়, এখন 4 বছর পর পর একটা মেজর টুর্নামেন্ট, কিন্তু সে লাস্ট 3-4টা মানে ম্যাচে, বিশেষ করে ট্রাইপিকার যেগুলো আর্জেন্টিনা ফেস করছে বড় বড় ম্যাচ গুলাতে এবং মেজর যে টুর্নামেন্ট গুলা, ওয়ার্ল্ড কাপের মতো আসরে, সে কনফিডেন্টের সাথে যে ধরনের গোলকিপিং সে দেখাইছে, আমার মনে হয় নামে এবং গুণের বিচারে হয়তোবা তার থেকে ভালো গোলকিপার এখনো আছে, এক্সিস্টিং গোলকিপারও থাকতেই পারে। কম্পারিজনে গেলে অনেক অনেক দিক দিয়ে অনেকজনে কম্পেয়ার করা যায়, কম্পারিজনের শেষ নাই, তর্কের বিতর্কের শেষ নাই। কিন্তু এমিলিনো মার্টিনেজ যেটা হচ্ছে নিজের শো করছে, এবং সে যে ধরনের সিচুয়েশনে তার নার্ভ সিস্টেম এবং মেন্টালিটি পজিটিভ রাখে,
যে ওভার কনফিডেন্ট বলি আর হচ্ছে কনফিডেন্টই বলি, সেটা যে একটু নার্ভাস তার চেহারায় কখনো আমরা দেখি না নার্ভাসনেস। এবং সে যে যাই করুক, সে হচ্ছে সে যে যেটাই করুক, ওভার কনফিডেন্ট দেখাক, প্রতিপক্ষের স্লেজিং করুক, যেটাই করুক, তার দিন শেষে তার দলের জন্য সেটা পজিটিভ একটা রেজাল্ট সে বয়ে আনে। অ্যাটলিস্ট একটা দুটো ট্রাইপিকার শট যে এমিলিয়ানো মার্টিনেজ ফিরাবে, সেইটা কিন্তু আর্জেন্টিনার সমর্থক না, এটা পুরো ফুটবল বিশ্বে যত যে যে দলের সমর্থক থাক, আর্জেন্টিনার সব থেকে বড় রাইভাল ব্রাজিল টিমের একজন সমর্থক হিসেবে সেই বিশ্বাস করি যে 5টা টাইব্রেকার হলে অ্যাটলিস্ট একটা দুটো টাইব্রেকার এমিলিয়ানো মার্টিনেজ ফিরাবে। তো সেই ক্ষেত্রে তোমার একটা কোশ্চেনের সাথে কোশ্চেন জুড়া দিছো আবার যে না, সে কি আবার টাইব্রেকারে প্রথমবারের মতো হারতে যাবে কিনা। এই ধরনের কোনো ঘটনা ঘটতেই পারে ফুটবলে, আসলে ওইটা বলে লাভ নাই। গত বিশ্বকাপে 2000-এর উপর প্লান্টি শুট আউট প্র্যাকটিস করে সেই স্পেন সেই প্লান্টি শুট আউটে বিশ্বকাপ থেকে বাদ পড়ছে, এটা হইতেই পারে। তবে আমার মনে হয় যে আপেক্ষিক দৃষ্টিতে যদি খেয়াল করি, কলম্বিয়ার গোলকিপার যে ভার্গাস, ওর সাথে হচ্ছে স্পেনের যে কি আর্জেন্টিনার যে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে মানে অ্যাটিটিউড, বা হচ্ছে যেটা হচ্ছে কি বলবো যে ওর যে ক্যাপাবিলিটিস, এগুলা যদি তুলনা করি, অবশ্যই এমিলিয়ানো মার্টিনেজ অনেক অনেক আগায়। এবং আমি 1000% শিওর, যদি এমিলিয়ানো মার্টিনেজ টাইব্রেকারে যায়, আর্জেন্টিনাকে আরো কিছু করার দরকার নেই। আর্জেন্টিনার প্লেয়াররা যদি শুট চাঁদের দেশে বা লক্ষ্যভ্রষ্ট না হয় বা চাঁদের দেশে না পাঠায়, যেটা হচ্ছে মেসি এর আগে কোপা আমেরিকার ফাইনালে করছে, ওইরকম যদি না করে, তাইলে ফাইনালে হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ একা একা বের করে নিয়ে আসার সক্ষমতা রাখে। সেক্ষেত্রে কম্পারিজনে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, ধন্যবাদ। তো যাই হোক, এখন তো এই ওই যে চাঁদের কোপা দেশের আমেরিকা, কথা বলছে, কোপা, না না, আমি তর্কে বলতেছি তর্কে চাঁদের যাওয়ার দেশের দরকার কথা নাই। বলছে। সাগর, না 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 না, এই যে না না, নিরপেক্ষতার নামে আমি আপনি এখানে নিরপেক্ষতার নামে আপনি নিরপেক্ষতা অত্যাচার বলতে করতেছেন। প্রশ্নের বাইরে কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? না না না, এটা কারণ তো আমি এমনিতেই নিরপেক্ষতার নামে আমি আমাদের জুলুম এমনিতেই করা হইতেছে। ভাই আমি আমি এমনিতে অনেক ট্রোলের শিকার হয়েছি, শুনেন কারণ এই শুনেন লাইভের শুনেন যে শুনেন, পোস্ট আমি করছি বলতেছি ওখানে এক মিনিট, আমি কিছু বলবো না। নিয়ে অলরেডি অনেক কন্ট্রোভার্সি হয়েছে। আমি এর বিচার নাই, শুনেন, চুপ থাকো। আমি এখন 4 নম্বর প্রশ্নে যেতে না চাই না, নাই। আমি 4 শুনেন, আমি নম্বর মেসির প্রশ্নে ব্যাপারে যাবো। কিছু বলবো না। না না, আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আমি মেসির ব্যাপারে কিছু বলবো না। মেসির ও হুম, পচাইছে, ঠিক আছে, মেসি আমি ফাইনাল তোমার সময় খেলতেছে, মেসি দিতেছি, পচাইছে, ঠিক আমি আছে। তোমার সময় দিতেছি না, যে ওই এক সময়ের মিনিট, মধ্যে তুমি বইলো, হ্যাঁ? না না, প্রশ্ন না, আমি তোমার 30 প্রশ্ন না, সেকেন্ডের, না না, আমি তোমার 30 সেকেন্ডের প্রশ্ন একটা না। প্রশ্ন করতেছি, ওটার অ্যান্সার দিয়ে তারপরে তোমার জন্য 3 মিনিট বরাদ্দ আছে, তো ওই 3 মিনিটে তুমি বলবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা আমি ঠিক এখন আছে। কি বলবো যে কোপা আমেরিকা নিয়ে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। এরপরে আমাদের বাংলাদেশ সময় রাতে 1টা বাজে আছে, ওই কোপা তোমার কি বলে ইউরো 2024 ফাইনাল আছে স্পেন এবং ইংল্যান্ডের। তো সেই জন্য আমি এই কোপার প্রশ্নের মধ্যে আমি লাস্ট যে প্রশ্নটা করবো সেটা হলো যে অনলি প্রেডিকশন, যে রিজন ইসলাম সাগর, আজকের কলম্বিয়া এবং আর্জেন্টিনার ভোরে যে 6টা বাজে খেলা আছে, এই খেলার প্রেডিকশনটা কি রকম হবে? আচ্ছা, এখন আমার সময় দেন 3 মিনিট, আমি বলতেছি 3 মিনিটের ভিতরে আমি বলবো। তুমি তুমি আগে প্রেডিকশন করো, তারপরে তুমি কি করো। আচ্ছা, আমার শুনেন, প্রেডিকশনটা করে দিলে কিন্তু মজা শেষ। আপনার প্রেডিকশনটা আমি লাস্টে দাদা, করবো, প্রথমে একটু ভূমিকা শুনুক সবাই। না না, এখন শুনেন, এত এত আমি আমি এখন আপনি এরপরে আমাকে আমি প্রশ্ন ইউরোতে করতেছেন, ঢুকতে চাই, আমি শুনেন, আমি ইউরোতে জাস্ট ঢুকতে আমি চাইছি। জাস্ট আমি জাস্ট একটা অনুমতি স্যার একটা কথা বলি, নিজাম ভাই, তুমি আমার হচ্ছে হোস্ট হিসেবে কোশ্চেন করছো, আমি জাস্ট এক্সাম্পল টাইনে দিয়ে বলছি, ইলজিক্যাল কোনো কিছু আমি মনে হয় ক্রিটিসিজম হিসেবে বলি না নাই। না, আমি কথা ঠিক বলছি আছে, যে না না, এরকম কথা ঠিক 5টা আছে, শট যদি কেউ করে, আমি কথাটা তো বুঝতে সেই ক্ষেত্রে পারলাম। এনে আমি কাউন্টার কিছু দিই, তার কাছে প্রিডিকশন জিজ্ঞেস করছি, তার এমি প্রিডিকশন দিতে বল, আমরা ইউরো নিয়ে আলোচনা এমি করবো। না না এমি না, আপনি তো মার্টিনেজ যদি নিরপেক্ষতার নামে যা করতেছেন, এটা 3টা সুযোগ তো পেনাল্টি রাখায় সেভ দিতেছে, করে, আমাকে আর কিছুই বলতে দিতেছে আর্জেন্টিনার না। পাঁচজন যদি বাইরে দিয়ে মারে, তাহলে তো এমি মার্টিনেজের তো জেতানো পসিবল না। রাকায়েত খান এইটাই বোঝাতে চাইছে, আমি বুঝতে পারছি ব্যাপারটা। তো আচ্ছা, আমি আমি এখন রাকায়েত খানের কোনো উত্তরে যাবো না। অনলি শুনেন শুনেন, অনলি তোমার আমি কাছে প্রেডিকশন রাকায়েতের চাই ভাই। শুনেন, আমি রাকায়েতের ওই ব্যাপারের কোনো উত্তরে যাবো না, ঠিক আছে? আপনি বলছেন যে প্রশ্নের বাইরে কোনো কথা বলা যাবে না। এই যে আজকে প্রেডিকশন তো করো তুমি। প্রশ্নের এখানে, হ্যাঁ প্রেডিকশন করবো। শুনেন, আপনার প্রশ্নের উত্তর একটু দিয়ে নেন 1 মিনিট। আপনি আজকে এখানে প্রশ্নের ব্যাপারে কোথাও কোনোভাবেই এই যে পর্তুগালের একটা মাল আছে 7 নম্বর জার্সি পরে, ক্রিস্টিয়ানো রোনালদো, এর নামটা উঠার কোনো মানে যৌক্তিকতাই নাই টোটাল আলোচনার ভিতরে। এরপরে শুধু মানে খুব টেকনিক্যালি সূক্ষ্মভাবে চিন্তা এসে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে মেসির সাথে তুলনা করে ফেলছে, ওয়ার্ল্ড ক্লাস বলে ফেলছে। এটা তো তখন আপনি থামাইলেন না যে না, আজকে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসা এখানে করা যাবে না বা ওর প্রসঙ্গ টানা যাবে না। এখন সে বলছে মেসি চান্দের দেশে বল মারে। আমি এখন বলতে চাইছি, আপনি এখন নিরপেক্ষতার নামে কি করতেছেন?
আমাকে থামাই দিতেছে। এখানে না, এটা তো এখানে এখানে লাভবান শুনো, হয়ে যেতেছে ভাই। এখানে অলরেডি যারা নাকি এই লাইভ দেখতেছে তারা অলরেডি কমেন্ট করতেছে যে সোহানুর রহমান সোহাগ অলরেডি সে কমেন্ট করছে যে তোমার ভূমিকা লাগবে না, তুমি প্রেডিকশন করো। ঠিক আছে, তো আমি হ্যাঁ, চাইতেছি না আপনি তো একজন হোস্ট হিসেবে শুনেন, তোমাকে এক্সট্রা করে করতে, তুমি অলরেডি প্রেডিকশন করো, আমি তারপর ইউরোতে যেতে চাইতেছি, তুমি প্রেডিকশন করো না, অলরেডি। আমার তো মনে হচ্ছে আজকে লাইভে এসে আমি আপনার সাথে মনে হয় সম্পর্কটা নষ্ট শেষ প্রান্তে চলে আসতে একবার। আপনি আমাকে যেভাবে না মানে না, দাবায় রাখতেছেন, আমি একেবারে যা তা আমি অবস্থা ভাই। আমি তোমাকে আমি তোমাকে হোস্ট হিসেবে বলতেছি যে প্রশ্নের বাইরে হবে না। ও ওই সময় প্রশ্ন আসছে, ও প্রশ্নের মধ্যে ও যতটুকু বলার বলছে, ঠিক আছে, ওইটা আমি ওই প্রশ্নের ভিতরে রাখছি ব্যাপারটা। এখন তোমার আমি প্রশ্ন করছি প্রেডিক্ট করার জন্য, তুমি প্রেডিকশন দাও, বাস খালাস। ভাই আমি তো প্রেডিকশনে বিশ্বাসী না, আমার তো ভয় করে ফাইনাল উঠলে আর্জেন্টিনা, বুঝলেন না? আমি তো সমর্থক, তুমি কারণ ও তো প্রেডিক্ট তোমার করতে পারবো, তোমার ওর তো মনে বউ থেকে নাই। তোমার শুনেন ভাই, মনে থেকে ও তো বলতেছে ব্রাজিলের যেটা তুমি সেটা সমর্থক। করো। আচ্ছা বলবো তো, আমার ও তো ব্রাজিল সমর্থক, ওর তো কোনো আশা ভরসা নাই, ও তো আগে শুয়ে পড়ছে, বুঝলেন? ও এখন 3 গোল 4 গোল যা ইচ্ছে মন খুঁজলে বলবো, ওর তো কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার তো যায় আসে ভাই। আমি তো কালকে জার্সিটা পরে যখন যাবো সকালবেলা, আমার তো কলজাটা কাঁপবে। এখন আমি কিভাবে বলবো মুখ দিয়ে যে আমি 2টা দেবো না 1টা দেবো? আমার তো ভয় লাগতেছে ভাই, আর কি বলবো। আমার প্রেডিকশন তোমার তারপর আমরা মন জিতবো। আহ এবং প্রেডিকশন আমরা কিরকম হইতে পারে? 2-0 আমরা জিতবো, 2-0। আর্জেন্টিনা 2-0? কলম্বিয়া 0। জি। আচ্ছা, ইনশাল্লাহ। তো রাকাতের কাছে আসতে চাচ্ছি যে রাকাত কি বলে যে অল্পতে তুমি প্রেডিকশন করে শেষ করে দেবা, যে তোমার প্রেডিকশন কি কলম্বিয়া এবং আর্জেন্টিনা ম্যাচ? কলম্বিয়া হচ্ছে যেহেতু লাস্ট 28 ম্যাচ তারা আনবিটেন, এবং আর্জেন্টিনা একটা টপ ভালো মানে টপ ফর্মে, এবং একদম বর্তমানে হচ্ছে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে খুব জমজমাট একটা ম্যাচ হবে, এবং আমার প্রেডিকশন হচ্ছে ম্যাচ টাইব্রেকারে গড়াবে, এবং টাইব্রেকারে হচ্ছে কলম্বিয়া ম্যাচটা হারবে, আর্জেন্টিনা ম্যাচ জিতবে। এটা হচ্ছে আমার প্রেডিকশন। টাইব্রেকারে ম্যাচের রেজাল্ট গড়াবে এবং আর্জেন্টিনা ম্যাচ হয়তো টাইব্রেকারে যা জিতবে। ওকে, যে 90 মিনিটের খেলা কি গোল শূন্য থাকবে, নাকি 90 মিনিট বলতে 120 মিনিটের, যদি টাইব্রেকারে যায় সেক্ষেত্রে অবশ্যই 120 মিনিট, এবং 120 মিনিট কি গোল শূন্য নাকি 1-1 2-2 এরকম কিছু? আসলে ভাই তুমি যে কোশ্চেন করছে এইটা এক্সাক্টলি আমি কিভাবে বলবো, এটা যদি আমি বলতে পারতাম তাহলে তো ওয়ান এক্স একটা বেট বা একটা বিভিন্ন যে নিষিদ্ধ সাইট গুলো তুমি না, তারা এখানে তারা তোমার এখানে এখানে অনেকে প্রেডিক্ট করে, ঠিক আছে, আমি বিভিন্ন জায়গায় দেখি যে অনেকে প্রেডিক্ট করে এবং প্রেডিক্ট মিলে। এবং তুমি যদি কোপা এখন পর্যন্ত ফলো করে থাকো আর্জেন্টিনা কোন ধরনের খেলতেছে, কলম্বিয়া কোন ধরনের খেলতেছে, ওইরকম তুমি করতে পারো। যেমন আমি কিন্তু কি বলে যে স্পেন আর ফ্রান্সের যে খেলা হলো, আমি কিন্তু প্রেডিক্ট করছিলাম 2-1, আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। আচ্ছা 90 মিনিট হচ্ছে এক এক গোলে ড্র থাকবে, এক্সট্রা টাইমে কোনো গোল হবে না। এইটা টাইফিকার, মানে এই রেজাল্ট নিয়ে হচ্ছে টাইফিকার, এবং টাইফিকার হচ্ছে আর্জেন্টিনা ম্যাচ হচ্ছে যে এটা এমিলিয়ানো মার্টিনেজ হোক আর যার হোক, নৈপুণ্যে আর্জেন্টিনা ম্যাচটা জিতবে, এটা হচ্ছে আমার প্রেডিকশন। আচ্ছা, ধন্যবাদ। তো আমি এখন ইউরো শুরু করতে চাই হলো রাকায়েতকে দিয়ে, যে রাকায়েত খান ইউরো নিয়ে কথা বলবে, যে স্পেনের দুর্বলতা কি এবং ফাইনালে আসার কারণ কি? আচ্ছা ভাই, আমার এখানে মনে হয় একটু নেটওয়ার্ক বাফারিং করছে, আমার কি শোনা যায় এখন ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো শুনতে পাওয়া ও যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করো, আমি ভালো মতো শুনতে পারিনি। এখনো পর্যন্ত ইউরোতে স্পেনের খেলা দেখার পরে স্পেনের দুর্বলতা কি মনে হয়েছে এবং ফাইনালে আসার কারণটা কি? ও আচ্ছা আচ্ছা, ফাইনাল আসার কারণ আমি ফার্স্টে দুর্বলতা না লাস্টে বলি, ফাইনাল আসার কারণ বলি। স্পেন হচ্ছে স্পেনের যে নতুন যে কোচ দেলা ফুয়েন্তে, তো উনার আন্ডারে যে স্পেন এই পর্যন্ত মেবি 21টা বা 22টা ম্যাচ খেলছে, এরকম 18টা ম্যাচে তারা উইন, 2টা ম্যাচ তারা লস, এবং 3টা ম্যাচ তারা হচ্ছে জিততে পারছে। এখন স্পেন কেন, মানে তার আন্ডারে সেই যে ধরনের যে পারফরমেন্স গুলো, এবং স্পেন অনেক দিন পরে, প্রায় আমাদের জানা মতে আমরা স্পেন হচ্ছে 2010-এ লাস্ট বিশ্বকাপ জিতে দেখছি, ওয়ার্ল্ড কাপ, এন্ড 2000 হচ্ছে মেবি 12তে স্পেন ইউরো নিচ্ছে যদি আমি ভুল না করি, আমি যতদূর জানি। এরপর স্পেন কোনো ধরনের কোনো মেজর কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারে নাই। ঠিক আছে, কোনো না কোনো কারণে, বিভিন্ন কারণে হচ্ছে স্পেন ভালো ফুটবল খেলছে, বাট দেখা গেছে টাই ব্রেকারে বাদ পড়ছে,
বাট যে কোনো না কোনো কারণে বাদ পড়তেছিল। তো এই যে লুইস এনরিকে, সে কিন্তু একজন বিশ্বে পরীক্ষিত একজন এবং সুনাম ধরনের ম্যানেজার, সেও এসে স্পেনের হ্যান্ডেল করতে গেছে, কিন্তু স্পেনের প্লেয়ারের সবচেয়ে বড় প্রবলেম ছিল ইগো ইস্যু নিয়ে তাদের সাথে বারবার কথা উঠতো, যে তারা মেবি স্পেনের টিমে যারা খেলে তারা কিন্তু ওয়ার্ল্ডে যত ওয়েল রেপুটেটেড ক্লাব আছে তারা সবগুলো ক্লাবে তারা খেলে, স্পেনের প্লেয়ার গুলো সবাই এবং ওয়েল নন, পরিচিত সবার কাছে। এখন উনি আসার পরে স্পেন টিমে যে একটা কম্প্যাক্ট টিম পারফরমেন্স যারা বলে, তোমার আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি 30 সেকেন্ডে। স্পেনের স্পেনের যে মিডফিল্ড ট্রিও হিসেবে আমরা ওদের এন্ট্রি নিতে দেখছি হচ্ছে ইউরোতে, বা খেলার কথা ছিল সেটা হচ্ছে আমাদের রোদ্রি খেলার কথা, ফেবিয়ান রুইস এবং পেদ্রি। তুমি ওইখানে ড্যানিয়েল মোর কোন এন্ট্রি নেওয়ার কথা ছিল না। ওখানে যখন পেদ্রি হচ্ছে ইনজুরি থেকে আউট হয়ে গেল, ইনজুরিতে পড়ে পুরো ইউরো থেকে, তখন কিন্তু হচ্ছে ড্যানিয়েল মো কিন্তু ওইখানে এন্ট্রি নিল। এন্ট্রি নেওয়ার পরে তার পজিশনে আমরা এক প্রকার বাংলায় বলে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, সে এন্ট্রি নেওয়ার পরে সে একমাত্র স্পেনের প্লেয়ার যে কোনো হচ্ছে ইউরোতে 3 কনজিকিউটিভ ম্যাচে গোল করছে, মানে 3টা ধারাবাহিক ম্যাচে তার গোল আছে, 3টা অ্যাসিস্ট আছে, 6টা গোলে কন্ট্রিবিউশন, এবং এবার হচ্ছে গোল্ডেন বুট, ইউরোতে গোল্ডেন বুট জয়ের সবচেয়ে দৌড়ে হ্যারি কেনের সাথে সমানভাবে আগায় আছে সে। তো এই যে কথা, স্পেন এই পর্যন্ত যতগুলো ম্যাচ খেলছে, আরেকটা রেকর্ড স্পেন করছে, টানা 6 ম্যাচ ইউরোতে আজ পর্যন্ত কেউ জিততে পারে নাই, সেই রেকর্ড স্পেন করছে। আবার পাশাপাশি হচ্ছে স্পেন মেবি যে যতগুলো ম্যাচ খেলেছে 9টা বা 10টা গোল করছে টোটাল, তার ভিতরে 7 জন বা 8 জন স্পেনের স্কোরার। তার মানে দলীয় একটা পারফরমেন্স বলতে আমরা যা বুঝি সেটা স্পেনের কাছ থেকে দেখতেছি, এবং স্পেন দলীয় ফুটবলটাই খেলতেছে। সেটা স্পেনের যে দুই পাশে 2 উইঙ্গার দেখো, নিকো উইলিয়ামস এবং হচ্ছে ওর নাম কি, ওই যে লামিন ইয়ামাল বার্সেলোনা, তারা আমরা একটা ভিডিও কিছুদিন আগে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, সেটা দেখলাম হচ্ছে তারা একটা পানি নিয়ে ওই যে সিজারারই খেলতেছে, মানে পানির বোতল নিয়ে টানাটানি করতেছে মাঠের ভিতরে। তো এই যে স্পেনের যারা দেল বক্স সহ স্পেনের যারা সাবেক কোচ যারা ছিল, তারা বিভিন্ন জনে বলছে যে এইবার যে আমরা স্পেন টিমের ভিতরে যে পজিটিভ মাইন্ড প্লেয়ারদের দেখতেছি বা টিম কম্বিনেশন দেখতেছি, এইটা আমরা বিগত টিমে এবং ইভেন বিশ্বকাপ জয়ী স্পেন টিম আমরা সেটা দেখতে পাইনি। তো এটা হচ্ছে স্পেনের এত দূর আসার সবচেয়ে বড় কাহিনী। আমি হয়তো একটু বর্ণনা দিয়ে বললাম, যেহেতু স্পেন নিয়ে কথা বলবো তো ফুটবল। তো আরেকটা তুমি প্রশ্ন করছো পাশাপাশি যে স্পেনের দুর্বলতা কি, যদি স্পেনের দুর্বলতা খুঁজতে যায়, একটা টিমের উইক জোন খুঁজলে পাওয়া যাইতেই পারে স্বাভাবিক। আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে ইংল্যান্ডের সাথে কম্পেয়ার যদি করি স্পেনের ফাইনালে, তবে স্পেনের সেন্টার ব্যাকরা হচ্ছে আমি একটু পিছিয়ে রাখবো, তারা যতই পরীক্ষিত হোক। কারণ হচ্ছে স্পেন যে ফরমেশনে খেলে 4-4-2 ফরমেশনে, যে 4-2